Welcome back once again to this channel English for All. A Little Distance by Bikram Seth. এই কবিতা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভিডিওটা তোমাদের খুব উপকারে আসে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। চলো এবার আমরা শুরু করি এই কবিতাটি A Little Distance by Bikram Seth। এই কবিতাটি বুঝতে গেলে যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারি তবে অনেকটাই সুবিধা হয়। আমাদের কবি এবং তার বান্ধবীকে নিয়ে বসে রয়েছে একটা বিচের মধ্যে এবং বান্ধবীর অর্ধনগ্ন দেহ তার সামনে শায়িত অবস্থায় রয়েছে এবং খুব সুন্দর একটা প্রাকৃতিক সিনারিও। এই সমস্ত কিছু দেখে আমাদের কবি উদ্বুদ্ধ হচ্ছেন এই কবিতা লেখার জন্য। অতএব যখন আমরা এই কবিতা পড়ব আমাদের মাথায় রাখতে হবে এই ব্যাকগ্রাউন্ডটিকে, তবে আমরা হয়তো পূর্ণাঙ্গ রূপে বুঝতে পারবো এবং সম্পূর্ণরূপে আমরা লাইন বাই লাইন অ্যানালিসিসের মাধ্যমে আমরা জানতে পারবো যে কবিতার মূল বিষয়বস্তু কী। চলো আমরা শুরু করি এবার লাইন বাই লাইন। A little distance from the waterfall, by a small pool, the yellow beach towel lies on a long warm rock. আমাদের কবি বলছেন A little distance from the waterfall, সেখানে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণা থেকে সামান্য একটু দূরে একটা ছোট পুল ছিল। The yellow beach towel lies on a warm rock, আর ঠিক সেই পুলের পাশে একটা হলুদ রঙের টাওয়েল শায়িত অবস্থায় আছে একটা উষ্ণ পাথরের ওপরে। পাথরটি উষ্ণ এই জন্যই বলা হয়েছে যে এখানে সূর্যের আলো প্রচণ্ড পরিমাণে পড়েছিল, ফলে পাথরটা উত্তপ্ত ছিল এবং তার উপরেই একটা হলুদ রঙের তোয়ালা বা গামছা রয়েছে। নিয়ার ইট অ্যাজিলিয়াস গ্রো, আর ঠিক ওই জায়গাতে যেখানে পাথরটা ছিল এবং যার উপরে ওই টাওয়েলটা ছিল সেই জায়গাতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে ওঠে। অ্যাজিলিয়াস এক রকমের শ্যাওলা জাতীয় ফুল বলতে পারো, খুব সুন্দর লাগে দেখতে। অ্যান্ড দ্য শ্যাডোজ অফ থিন ফিশ ফল অ্যাক্রস দ্য স্পেকেলড স্টোনস অ্যান্ড আ লাইট ব্রিজ ব্লোজ রিপলিং দ্য স্কিন অফ দ্য পুল, ফার্স্ট দিস ওয়ে দেন দ্যাট। সেই যে পুল, সেই পুলের মধ্যে দেখা যাচ্ছে কিছু মাছ রয়েছে, যে মাছগুলো সুইমিং করছিল এবং পুলের নিচে থাকা যে সমস্ত পাথর ছিল যার মধ্যে অসংখ্য ফুটো রয়েছে, বুদবুদ রয়েছে, সেই সমস্ত পাথরগুলোর ওপরে মাছেদের ছায়া পড়ছে। অ্যান্ড এ লাইট ব্রিজ ব্লোজ রিপলিং দ্য স্কিন অফ দ্য পুল, আর সেই সময় দেখানো হচ্ছে যে একটা খুব সুন্দর একটা হালকা বাতাস বয়ে যাচ্ছে। এই যখন এই বাতাসটা বয়ে যাচ্ছিল ওই পুলের যে উপরিভাগের স্কিন, এখানে স্কিন বলতে ওই যে পুলের উপরিভাগের যে জলের আস্তরণ তার কথা বলা হচ্ছে। রিপলিং দ্য স্কিন অফ দ্য পুল, এর ফলে বাতাসটা বয়ে যাওয়ার ফলে প্রত্যেকটা জলের মধ্যে একরকম তরঙ্গ দেখা যাচ্ছে। ফার্স্ট দিস ওয়ে দেন দ্যাট, প্রথমে সে জলের মতো ঢেউ একদিক থেকে অন্যদিকে যাচ্ছিল, তারপরে আবার যেন অন্য দিক থেকে আর একদিকে বয়ে যাচ্ছিল। A blue-tailed lizard suns itself and we ourselves as the sun burns through a cloud into the rocks, into our cold bones. আর একটা লেজওয়ালা ব্লু রঙের টিকটিকি সানস ইটসেলফ, সানস বলতে রৌদ্রের আলোতে উত্তপ্ত হওয়া, অতএব ওই টিকটিকিটি রৌদ্রের আলোতে উত্তপ্ত হচ্ছিল, অর্থাৎ আমরা বলতেই পারি যে সে রৌদ্রের তাপ তার গায়ের মধ্যে লাগাচ্ছিল নিজেকে উষ্ণ রাখার জন্য। অ্যান্ড উই আওয়ার সেলভস, আর ঠিক তেমনটি আমরাও করেছিলাম। অতএব আমরা বলতে এখানে সহজেই বুঝতে পারছি যে কবি এবং তার বান্ধবী এরা ওই যে পুল ছিল, পুলের যে বীজ বলি সেখানে তারা ঘুমিয়েছিল। তারাও কি করছিল, ওই সূর্যের আলোটা ওদের গায়ের মধ্যে লাগিয়ে উত্তপ্ত করছিল দেহটাকে। অ্যাজ দ্য সান বার্নস থ্রু দ্য ক্লাউড ইনটু দ্য রকস, আর সেই সময় কিনা সূর্য কী করছে, তার যে মেঘের আস্তরণ ছিল সেই মেঘের আস্তরণ ভেদ করে ওই বিচের মধ্যে থাকা সমস্ত পাথরগুলোকে উত্তপ্ত করছিল। ইনটু আর কোল্ড বোনস, শুধুমাত্র যে উত্তপ্ত করছিল ওই সমস্ত পাথরগুলোকে তা নয়, এমনকি আমাদের যে দেহের মধ্যে অবস্থিত যে ক্ষুদ্র ক্ষুদ্র বোন ছিল, হাড় ছিল, সেগুলোকে উত্তপ্ত করছিল। টায়ার্ড মাই মাইন্ড মেল্টস ইন দ্য সান, খুব ক্লান্ত ছিলাম, আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে মাই মাইন্ড মেল্টস ইনটু দ্য সান, আমার মনটা একেবারে বিগলিত হয়ে গিয়েছিল এই সূর্যের আলোতে। তার মানে কবি বলতে চাইছেন
যে সূর্যের আলোটা যেন ওদের কাছে খুব মনোরম মনে হচ্ছিল, এবং ফলে এদের যা ক্লান্তি ছিল, দৈহিক ক্লান্তি, সমস্ত কিছুই একেবারে বিগলিত হয়ে গিয়েছিল। অ্যান অ্যান্ড ক্রলস ওভার মাই অ্যাঙ্কল। আর ঠিক সেই সময়ে কবির যে পায়ের কোনোই ছিল তার ওপর দিয়ে একটা পিঁপড়ে আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছিল। আইসিটা তবুও আমি চুপচাপ বসেই ছিলাম। দেয়ার ইউ লাই বিউটিফুল হাফ নিউড অন দ্য হোয়াইট পেবলস। আর ঠিক ওই সামনে ওইখানে তুমি সুন্দর অর্ধনগ্ন অবস্থায় বসেছিলে ওই সাদা নুড়ি পাথরের উপরে। ক্রিম কালার ব্রেস্ট ওপেন টু দ্য ব্রিজ অ্যান্ড দ্য স্কাই। আর তোমার সেই ছাতি, যে ছাতিটার রং সাদা ছিল, সেই ছাতিটা একেবারে খোলাখুলি অবস্থায় ছিল বাতাসের সঙ্গে এবং আকাশের নিচে। অতএব সহজ করে বলতে পারি যে বাতাস যেন তার ছাতির মধ্যে, তার বুকের মধ্যে আঘাত করেছিল। অ্যান্ড এ ফিউ লাইনস অফ সিলভার হেয়ার ইন দ্য ব্রাউন। আর তোমার মাথায় যে ব্রাউন রঙের চুল ছিল সেখান থেকে দু একটা সাদা রুপোলি রঙের চুল বেরিয়ে আসছে, এবং এই রুপোলি রঙের চুলগুলো যেন বলে দিচ্ছে টু অ্যানাউন্স দ্য বার্ডেন অফ ইয়ার 28 ইয়ার্স, যে তুমি আর কোনো মতে সেই ছোট্ট খুকিটি নও, তুমি এখন প্রায় 28 বছরের যুবতী হয়ে গিয়েছ। টু বি চেস্ট হাউ ফ্রাস্ট্রেটিং ফর মিনিটস। আর সত্যি কথা বলতে কি, এই রকম সময়ে যেখানে তুমি প্রায় অর্ধনগ্ন অবস্থায় বসে রয়েছ, তুমি একজন সুন্দর যুবতী, এবং সেই রকম জায়গাতে কোনো মতে পবিত্র থাকা যায় না, কোনো মতে নিজেকে কন্ট্রোল করাও যায় না। হাউ আনকমপ্লিকেটেড ফর ডেজ। আর সত্যি কথা বলতে এই মনোরম পরিবেশটি যেন বলে দিচ্ছিল আমাদের কী করতে হবে, যেন আমাদের মধ্যে কোনো কমপ্লেক্সিটি নেই। আমরা মনের দিক থেকে যা করতে চাইছি ওটাই করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই রকম কোনো সেক্সুয়াল রিলেশনশিপে আমরা যাইনি। কেন যাইনি? টু অর্ডার ফিশ চিপস। কিন্তু আমরা শুধুমাত্র মাছ কিনেছিলাম এবং কিছু চিপস বলতে কিছু এক রকমের শস্য জাতীয় খাবার আর কি, যেগুলো কেনা হয়েছিল, তো সেগুলো তারা খেয়ে সময়টা অতিবাহিত করেছিল। টু ডিসকাস দ্য র্যাক্স ইন আওয়ার রুম হোয়েন দ্য মর্নিং গংস সাউন্ড আউট দ্য মোনাস্ট্রি রুটিন। এমনকি আমরা সেখানে বসে বসে আলোচনা করেছিলাম কী করে আমাদের ঘরের মধ্যে থাকা ইঁদুরগুলোকে দূর করা যায়। হোয়েন দ্য মর্নিং গং সাউন্ড আউট দ্য মোনাস্ট্রি রুটিন। আর সেই সময়ে সকালের ঘন্টা আমাদেরকে জানিয়ে দেয় যে আমাদের কী করতে হবে। টু বি জাস্ট ফ্রেন্ড রিভার্টিং ইন এ রিচার ভেন টু হোয়াট উই ওয়ার, দ্য ওয়ে দ্যাট উই ওয়ান্স ওয়ার। টু বি জাস্ট ফ্রেন্ড, কবি ফ্রাঙ্কলি বলছেন যে এইরকম একটা পরিবেশ ছিল, খুব ভালো একটা সুযোগ ছিল, কিন্তু আমরা সেই সময় কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে আমরা এঙ্গেজড হইনি। তাই বলছেন টু বি জাস্ট ফ্রেন্ড, আমরা হলাম শুধুমাত্র বন্ধু, এর থেকে বেশি কিছু নয়। রিভার্টিং ইন এ রিচার ভেন টু হোয়াট উই ওয়ার। আমরা যদিও এখন প্রেমিক বা প্রেমিকাতে রূপান্তরিত হয়েছি, কিন্তু আসলে আমরা আবার যেন রিভার্টিং করছি, আমরা আবার পুনরায় ফিরে যাচ্ছি আমাদের সে আগের সময়ে, যে সময়টাতে আমরা বন্ধু ছিলাম একে অপরের। অতএব আমরা যেন পুরোপুরি একে অপরের বন্ধুত্বপূর্ণ আচরণ পাওয়ার জন্য বন্ধু হয়ে গিয়েছি। দ্য ওয়ে দ্যাট উই ওয়ান্স ওয়ার, এবং এইভাবেই কিন্তু আমরা ছিলাম একটা সময়। অতএব আমরা যেন এই বিচের মধ্যে এসে আবার আবিষ্কার করতে পারলাম যে আমাদের মধ্যে কোনো প্রেমিক প্রেমিকা সুলভ কোনো আচরণ নেই, আমরা শুধুমাত্র বন্ধু। দ্য ওয়ে আই হোপ ফর এ হোয়াইল উই মে রিমেন। এবং আমি আশা করছি যে এই রকমভাবেই হয়তো আমি আমার পুরো জীবনকে অতিবাহিত করে ফেলবো, এবং তুমি আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেই তোমার পুরো যৌবনটাকে অতিবাহিত করে ফেলবে। আফটার 6 days উইথ নাথিং ভয়েসড। 6টা দিন আমরা অতিক্রম করলাম এবং আমাদের মধ্যে কোনো কিছু হয়নি যেগুলো বলার মতো ছিল। উই আর আনএক্সপেক্টেড, আমরা কেউ কারো থেকে কোনো কিছু আশাই করিনি, শুধুমাত্র কম্পেনিয়নেবল, আমরা একে অপরের সঙ্গী হিসাবে ছিলাম। পারহ্যাপস লাইক অ্যান এজিং কাপল, যেন মনে হচ্ছিল আমরা ওই রকমের বার্ধক্যে চলে আসছি এবং আমরা একে অপরের সান্নিধ্যেই আমরা আমাদের পুরো সময়টা অতিবাহিত করছি। উই ডু নট ইভেন কিস গুড নাইট ইট ওয়েক টু ফ্রেন্ডলিনেস। এমনকি আমরা রাত্রিতেও বা একে অপর থেকে বিদায় হওয়ার সময় কোনোদিনও বলে কিস করিনি। ইয়েট ওয়েক টু ফ্রেন্ডলিনেস, তবুও আমরা ঘুম থেকে উঠি
একে অপরের বন্ধুত্বের ডাকে। অতএব এই যে বন্ধুত্বের টান বা এই সম্পর্কের জেরেই কিন্তু আমরা আবার সকালে ঘুম থেকে উঠি এবং একে অপরের সঙ্গে সাক্ষাৎ করি। ইট ইজ পারহ্যাপস দ্য টায়ার্ডনেস ইন মাই মাইন্ড অর দ্য ফিয়ার অফ দ্য স্ট্রাকচার সেট। সম্ভবত এমন হতে পারে যে ইট ইজ পারহ্যাপস দ্য টায়ার্ডনেস ইন মাই মাইন্ড, আমার মনের মধ্যে থাকা যে ক্লান্তি, সেই ক্লান্তির জন্য আমরা কিন্তু আর অনেকটা এগোতে পারিনি। আমাদের মনের মধ্যে হয়তো উদ্যম ছিল, উচ্ছ্বাস ছিল যে সেক্সুয়াল একটা সম্পর্ক করবার বা একটা রিলেশানে আসার, কিন্তু আমরা সেই জায়গাতে যেতে পারিনি এবং তার মূল কারণটা হচ্ছে যে ক্লান্তি, আমাদের মনের মধ্যে ক্লান্তি, আমরা মানসিক দিক থেকে অনেকটা বুড়ো হয়ে গিয়েছি। অর দ্য ফিয়ার অফ দ্য স্ট্রাকচার সেট, অথবা যে সামাজিক স্ট্রাকচার বা যে সামাজিক রুলস বা নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলোকে ভয় পেয়ে আমরা কোনো কিছুই করতে পারিনি। যে লোকেরা কী বলবে যদি আমরা এরকম কোনো সম্পর্কে জড়িয়ে পড়ি, হয়তো লোকেরা কত কি না কুৎসা রটাবে, তাই আমরা কোনো কিছুই বলিনি। আনসেটেলডনেস ইজ হোয়াট আই হ্যাভ কাম টু ফিয়ার। আমরা হয়তো ভয় পেয়েছিলাম যে এই যে সামাজিক নিয়ম বা সামাজিক যে স্থিরতা, সেই জিনিসটা হয়তো আনসেটেল হয়ে যাবে, ভেঙে যাবে যদি আমরা আমাদের অ্যামোরাস লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়ি, আমরা সেক্সুয়াল লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়ি, তখন হয়তো সমাজটাই খুব খারাপ বলবে। তাই সেই ভয়ে আমরা হয়তো এগিয়ে যাইনি আমাদের এই সম্পর্কটাকে ভালো করে বাঁচিয়ে রাখার জন্য, বা আমাদের মধ্যে সম্পর্ক বা এই সেক্সুয়াল সম্পর্কটা হওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ হই। উই সিট অ্যাওয়ে ফ্রম দ্য নয়েজ অফ দ্য ওয়াটারফল। আমরা বসেছিলাম যে জলপ্রপাতের যে আওয়াজ ছিল সেই আওয়াজ থেকে সামান্য দূরে, বাই ক্লিয়ার পুল, একটা ছোট্ট পরিষ্কার পুকুর পাড়ে। লেস কনসাস অফ দ্য রিস্ক, এবং আমরা খুব যে রিস্কটা নিয়েছিলাম, অতএব যে আমরা এখানে বসে আছি এবং লোকেরা দেখলে কে কী বলবে, সেই রিস্কটা নিয়ে আমরা খুব কম কনসাস ছিলাম। দ্যাট ইজ নট ওর্থ হোয়াইল দেন দ্য ওয়ার্ম গ্রে বোল্ডার্স অ্যান্ড দ্য স্লোপস। এবং যে পুকুর পাড়ে ছোট্ট ছোট্ট বোল্ডার ছিল এবং ধাপ ছিল, স্লোপ ছিল, সেই স্লোপটার যে সিনারিও এতটাই ভালো ছিল, এতটাই মূল্যবান ছিল, এতটাই অমূল্য ছিল যে আমরা এই যে রিস্ক নিয়ে বসে রয়েছি এটাতে কোনো কিছুই মনে হচ্ছে না। অতএব কবি যেন গুরুত্ব দিচ্ছেন এই প্রাকৃতিক সিনারিওটাকে। দ্যাট সার্কামস্ক্রাইব আওয়ার পিস। আর এই পুকুর পাড়ে থাকা যে ছোট্ট ছোট্ট বোল্ডার্স এবং স্লোপগুলো যেন মনে হচ্ছে আমাদের মানসিক শান্তিটাকেও যেন ঘিরে রেখেছে। অ্যান্ড দ্য ওয়ার্মথ অফ দ্য সান মেল্টিং আস ইনটু দ্য স্টোন। এবং এই যে গরম বা সূর্যের যে ওয়ার্মথ বা গরম, সে গরমটা যেন এই পুকুর পাড়ে থাকা পাথরগুলোকে গড়িয়ে দিচ্ছে। দ্য অ্যাজিলাস মুভ এগেনস্ট অ্যাজ এ সি পাইন। এবং এই যে অ্যাজিলাসগুলো, এগুলো যেন খুব সুন্দরভাবে বিচলিত হচ্ছে, ঠিক সমুদ্রের থাকা যে শ্যাওলাগুলো সমুদ্রের জলের প্রভাবে যেমনভাবে মাথা নাড়ায়, ঠিক সেইভাবে এও যেন মাথা নাড়াচ্ছিল।